আমার বাড়ির পাশে মিষ্টি মরিচের চারা লাগিয়েছি। মরিচ গাছগুলোতে কি সুন্দর আর বড় বড় মরিচ ধরেছে। এগুলোকে ক্যাপসিকাম বলে। মরিচ আবার মিষ্টি হয় নাকি? কানাই বেটার কপাল তো একেবারে খুলে গেল দেখছি। ওমা, মিষ্টি মরিচ দিয়ে আচার করে দাও না। আমি তো রাজা হয়ে গেছি। আমার মেয়ে মিষ্টি মরিচের আচার খেতে চেয়েছে বলে কথা। আজ দেখছি আশেপাশে কেউ নেই। এমন সময় নদীর পাড়ে ভিড় থাকে। যাই বাবা, তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি যাই। কত সুন্দর পদ্ম ফুলটা, নিয়ে যাই, মালা মা খেলতে পারবে। কবিতা ফুলটি টেনে তুলতে গিয়ে পা পিছলে কলসি সমেত ধপাস করে পড়ে যায়। কলসিটা ভেঙে চৌচির হয়ে যায়। ওরে বাবা রে, আমার কোমরটা বুঝি একেবারে ভেঙে গেল রে। ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে একটু এসে উদ্ধার করো, আমি যে আর উঠতেই পারছি না। এ কি কাণ্ড! কবিতা বৌদি ঘাটে এভাবে আচার খেয়ে পড়লে কি করে? বড্ড চোট লেগেছে বুঝি। ও চপলা বৌদি, একটু ধরো না, বেশ যে চোট পেয়েছে। কি রে কবিতা, এভাবে পড়লি কেমন করে? ওঠ ওঠ, আমি ধরে বাড়ি দিয়ে আসছি। আর বলো না দিদি, মালার জন্য ওই সুন্দর পদ্ম ফুলটা জল থেকে তুলতে গিয়েছিলাম, কিন্তু পা এমন হড়কে গেল যে অমনি পড়লাম আর সাধের জলের হাঁড়িটাও ভেঙে চুরমার হয়ে গেল। কি যে করতে যাস না, এই সামান্য পদ্ম ফুলের জন্য কোমরটা ভাঙলি। চল এখন বাড়ি গিয়ে শুয়ে থাক। ও মালা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আয় তো মা, তোর মা পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছে। এই কি কাণ্ড! মায়ের এই অবস্থা কিভাবে হলো কাকিমা? ও মা, তুমি এভাবে ব্যথায় গোঙাচ্ছ কেন? তোমার কি হয়েছে গো? তোর মা পুকুর ঘাটে তোর জন্য এই পদ্ম ফুলটা আনতে গিয়ে পিছলে পড়ে গেছে রে মালা। পা হড়কে এমন আচার খেয়েছে যে জেলের হাঁড়িটাও ভেঙে চুরমার হয়ে গেছে। চপলা আর মালা ধরাধরি করে কবিতাকে ঘরের ভেতর বিছানায় শুইয়ে দেয়। চপলা সেখান থেকে চলে যায়। মা, খুব ব্যথা হচ্ছে না? এখন বাবাকে একটু খবর দিতে পারলে ভালো হতো। তোমার জন্য ওষুধও তো আনতে হবে। তুই এত ব্যস্ত হোস না মালা, সামান্যই তো চোট লেগেছে, সেরে যাবে। এই নে, পদ্ম ফুলটা রেখে দে, খেলতে পারবি। এমন চোট পেয়েছ, তবুও ফুলটা ধরেই আছো। তুমি এমন কেন মা? কত ভালোবাসো আমায়। আরে কানাইদা, তুমি এখন এখানে বসে কি করছো শুনি? বাড়ির এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি এখনো তার খবর পাওনি? কেন রে যোগু, হঠাৎ কিসের খবরের কথা বলছিস তুই? চটপট খোলসা করে বলতো। কবিতা বৌদি পুকুর ঘাটে জল আনতে গিয়ে এই পিছলে পড়ে ভীষণ চোট পেয়েছে, যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে। এই শুনেই আমি দৌড়ে এলাম। কি বলছিস তুই যোগু? সকালে আমি নিজে তাকে ভালো রেখে এলাম, এইটুকু সময়ের মধ্যে এমন বড় বিপদ কি করে হয়ে গেল? হায় হায় সৃষ্টিকর্তা! মহেশের সফলা বৌদি ওনাকে ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। তুমি আর এক মুহূর্ত দেরি না করে জলদি বদ্যি মশাইকে নিয়ে বাড়ি যাও। কানাই আর দেরি না করে বদ্যি মশাইকে নিয়ে সোজা তাদের বাড়ি যায়। গিয়ে দেখে কবিতা বিছানায় শুয়ে ছটফট করছে। বদ্যিমশাই, আপনি জলদি আমার বউটাকে দেখুন, ও ব্যথায় কেমন ছটফট করছে। বড্ড বড্ড ভয় করছে আমার। কানাই, আমি এই ব্যাপার তেল আর কিছু বড়ি দিয়ে গেলাম, তবে মনে রাখিস কবিতার সুস্থ হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে। এই কটা দিন ওকে একেবারে নড়াচড়া করতে দেবে না, সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। আমার জন্য মায়ের এই কষ্ট পেতে হয়েছে। আমি মায়ের খুব খেয়াল রাখবো কবিরাজ দাদু।
হায় সৃষ্টিকর্তা, একদিকে কবিতা অসুস্থ, অন্যদিকে এই খরায় রোদে মাঠের সব ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। কোন দিকে যাব আমি? আমায় বলে দাও সৃষ্টিকর্তা, আমায় বলে দাও। কি রে কানাই, এই কড়া রোদে এখানে দাঁড়িয়ে কাঁদছিস যে বড়? কি হয়েছে রে? কি আর হবে বুড়ো বাবা, গরিবের কপালে যা থাকে। ঘরে বউটা পা ভেঙে বসে আছে, অন্যদিকে ফসলগুলো পুড়ে প্রায় নষ্ট। কপালে বোধহয় আর সুখ আসবে না। সুখ আর দুঃখ দিয়েই যে জীবন রে বাপ, নিরাশ হোস না। মনে কর এটা বিধির একটা পরীক্ষা মাত্র। একি মায়ের আনা পদ্ম ফুলটা দেখে শুকিয়ে যাচ্ছে। মা আমার জন্য কত কষ্ট করে নিয়ে এসেছে। ও পদ্ম ফুল, আমি এক্ষুনি তোকে একটা জল ভর্তি গামলায় রাখছি। এটা বলে মালা জল ভর্তি একটা গামলায় পদ্ম ফুলটিকে রাখতেই সেটি একটি অপরূপ সুন্দরী পদ্মপরীতে রূপান্তর হয়। ভয় পেও না মেয়ে, আমি হলাম পদ্মপরী, আর আমি ওই নদীর জলে বাস করতাম। তোমার মা আমাকে না জেনে ওখান থেকে তুলে এনে আজ বড্ড অসহায় করে দিয়েছে, তাই আমি তার উপর ভীষণ রাগান্বিত। দয়া করে আমার মায়ের ওপর তুমি রাগ করো না পরি। মা তো জানতো না ফুলের রূপ ধরে তুমি ছিলে। সেদিন থেকে মা শয্যাশায়ী। ওদিকে আমাদের মাঠের ফসলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। এখন তুমি কি চাও আমার কাছে? আমি বড়দের মুখে শুনেছি পরীরা নাকি জাদুর কাঠির ছোঁয়ায় সব করতে পারে। তুমি কি আমার অসুস্থ মাকে জলদি সুস্থ করে দিতে পারো? আর আমার বাবাকে একটু সাহায্য করবে? না মেয়ে, মানুষের সংসারে এসে আমার সেই জাদুকরী রোগ মুক্তির শক্তি আর নেই। তবে তুমি জল দিয়ে আজ আমার প্রাণ বাঁচিয়েছ, তাই তোমাকে এই বিশেষ জিনিসটি উপহার দিতে চাই। একি, এটা তো দেখতে একটা সবুজ মরিচের মতো লাগছে। এই জিনিসটা দিয়ে আমাদের কি উপকার হবে গো পরি? এই নাও, এটা একটা জাদুকরী মিষ্টি মরিচ। এটাও এক ধরনের দামি সবজি। এটা তুমি নিজের কাছে যত্ন করে রাখো, হয়তো খুব জলদি এটা তোমাদের অনেক কাজে আসবে। বাবা, বাবা, দেখে যাও আমার হাতে এটা কি? একটা বড় সাইজের মিষ্টি মরিচ। এই দেখো। রাগ তোর মরিচ, মাঠের সব সবজি নষ্ট হয়ে গেছে। তোর মায়ের ওষুধের টাকা কোত্থেকে পাবো তার ঠিক নেই, আর এই একটা মরিচ নিয়ে এসেছিস। এটার মূল্য তুমি বুঝলে না বাবা। দূর ছাই, আজ কিছু কাঠ করে শুকোতে দেবো ভাবছি, আজই বৃষ্টি আসার হলো। এই বৃষ্টির মধ্যে কোথাও তো বেরুতেও পারবো না, হাত পা পুরো ম্যাজ ম্যাজ করছে। তা বাড়ি থেকে বেরিয়ে তুমি আবার কি এমন উদ্ধার করবে শুনি? সেই তো এদিক ওদিক ঘুরে কার বাড়ি উঁকি মারা যায় আর চুরির সুযোগ খোঁজা যায়, সেই ফোন দিয়েই তো আনবে। তা করবো না তো কি করবো শুনি? চুরি করাটা তো শুধু আমার পেশা নয়, ওটা আমার মস্ত বড় একটা নেশা। তোমায় ভালো মন্দ কেমন করে খাওয়াবো বউ বলো দেখি? মরণ আর কি, মনে হয় রাজরানীর মতো রাখে আমায়। কপালে যে কি আছে সৃষ্টিকর্তাই জানেন। কেন যে বাবা এর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। এই যে শুরু হলো। দূর চাই, বুঝতে পেরেছি এই বৃষ্টির মধ্যেই ঘর থেকে বেরোতে হবে, আর ভালো লাগে না। যাও যাও, যেদিন চুরি করতে করতে মাথা খারাপ হবে সেদিন বুঝবে কত ধানে কত চাল, যত সব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কবিতার অবস্থার কোনো উন্নতি হয় না। কানাইয়ের ফসলগুলো সব মরে নষ্ট হয়ে যায়।
একদিন মালা লক্ষ্য করে বাড়ির পাশে ছোট ছোট অনেকগুলো গাছ জন্মেছে। বাবা, ও বাবা, জলদি একবার এদিকে ছুটে এসে দেখে যাও আমাদের এই জায়গাটুকুতে কতগুলো সুন্দর সুন্দর নতুন গাছ একসাথে গজিয়েছে। কি হয়েছে রে মালা? এত চেঁচামেচি করছিস কেন? এই আকালের দিনে আমাদের উঠোনে আবার কিসের গাছ গজাবে শুনি? বাবা, ভালো করে চেয়ে দেখো, এগুলো তো সব সেই মিষ্টি মরিচের গাছ গো। গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, তুমি কি এখনো চিনতে পারছো না? কি বলছিস তুই পাগলি? এমন অদ্ভুত মরিচ গাছ হঠাৎ আমাদের এই বাড়ির উঠোনে কোত্থেকে আসবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কেন বাবা, সেদিন রাগ করে তুমি যে একটা সবুজ মিষ্টি মরিচ এই কোণে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তোমার মনে নেই? হয়তো সেই মরিচের বীজ থেকেই এত গাছ হয়েছে। তাই তো রে মা, আমি তো নিজের দুশ্চিন্তার চোটে ওই মরিচটার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। এখন দেখছি সত্যি সত্যি সেখানে অনেকগুলো চারা বের হয়েছে। জানো বাবা, সেদিন ঘর থেকে এক আলোকময় পদ্মপরী এসে আমাকে একটা মিষ্টি মরিচ উপহার দিয়েছিল, আর এটা থেকে এতগুলো গাছ জন্মেছে। এমন একটা মস্ত বড় জাদুর কথা তুই আজ এতদিন পর আমায় বলছিস। চল চল চল, গাছগুলো সব এক জায়গায় জটলা পাকিয়ে আছে, এগুলোকে আলাদা করে এই ভিটেতে ছড়িয়ে লাগিয়ে দিই। ভালো ফলন ধরলে বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। কানাই আর মালা মিলে ছোট ছোট গাছগুলো তুলে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দেয় আর প্রতিদিন যত্ন নিতে থাকে। কি রে কানাই, কোথায় যাচ্ছিস রে? আরে আপনি সেই বুড়ো বাবা না? কবিতার জন্য ওষুধ নিয়ে যাচ্ছি গো। আপনাদের আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ প্রায়। যাক, ভালো কথা। তাজ মুখে কোনো কষ্টের ছাপ দেখতে পাচ্ছি না যে বড়। বাবা, আমার বাড়ির পাশে মিষ্টি মরিচের চারা লাগিয়েছি, দিন দিন বেশ বড় হচ্ছে। সবকিছু হারিয়ে এখন আবার নতুন করে স্বপ্ন দেখছি। দেখবি দেখবি, এই শব্দ তাড়াতাড়ি সত্যি হবে। তোর সুখ সন্নিকটে। লোকটা কোথা থেকেই বা আসে, আবার কোথায় বা চলে যায়, কিছুই তো বুঝি না। ওগো, জলদি একবার এদিকে এসে দেখে যাও, মরিচ গাছগুলোতে কি সুন্দর আর বড় বড় মরিচ ধরেছে। এর ঘ্রাণ যা করা, নিশ্চয়ই কামড়ালে জিভ পুড়ে যাওয়ার মতো ঝাল হবে গো। না গো মা, তুমি একদম ভুল ভাবছো। এটা কিন্তু মোটেও ঝাল মরিচ নয়। ওই পদ্মপরী আমাকে নিজে স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা হলো মিষ্টি মরিচ। ধুর পাগলি, মরিচ আবার কোনোদিন মিষ্টি হয় নাকি রে? আমি তো আমার বাপ দাদার জন্মেও কখনো এমন মিষ্টি মরিচের আজগুবি কথা শুনিনি। ও বাবা, তুমি ঝুড়িটা নিয়ে জলদি এসো। চলো আমরা সবাই মিলে গাছ থেকে কিছু তাজা মরিচ তুলে ফেলি। কিছু মরিচ তুমি বাজারে বিক্রি করবে, আর কিছু আজ আমরা ঘরে রান্না করে খাবো। ঠিক বলেছিস মা, গাছগুলো মরিচের ভারে একেবারে নুয়ে পড়েছে। চল চল, সবাই মিলে ছড়াছড়ি করে ঝুড়িগুলো ভরে মরিচগুলো তুলে নিই। এই নাও মা, একটা মরিচ মুখে দিয়ে কামড় দিয়ে দেখো তো, এটা ঝাল নাকি আসলেই মিষ্টি মরিচ। আরে, এ কি কাণ্ড রে মালা, এটা তো মোটেও ঝাল লাগছে না, অথচ এর সুগন্ধটা একেবারে আসল মরিচের মতোই চমৎকার। সত্যি রে মা, এর দামও মনে হয় বেশ বাজারে চড়াই হবে, বুঝলি? আসুন ভাই আসুন, একদম নতুন ধরনের মিষ্টি মরিচ নিয়ে এসেছি। তরকারিতে দিলে যেমন চমৎকার সুবাস ছড়াবে, তেমনি স্বাদেও একেবারে অতুলনীয় হবে। আচ্ছা কানাইদা, এই মরিচগুলো দেখতে তো ভারী চমৎকার আর বেশ বড় বড়, কিন্তু এগুলো কি সত্যি মোটেও ঝাল নয়, নাকি মুখে দিলেই একেবারে জিভ পুড়ে যাবে? না গো ভাই, আপনার একটা কামড় দিয়ে নিজে পরখ করে দেখুন। এই মরিচ একটুও ঝাল নয়। এর অসাধারণ গুণের জন্য এর নাম রাখা হয়েছে মিষ্টি মরিচ।
হ্যাঁ মশাই, এগুলোকে ক্যাপসিকাম বলে। আমাকে কি আপনি আগামীতে আরো কয়েক বস্তা এমন মরিচ দিতে পারবেন? হ্যাঁ বাবু, নিশ্চয়ই দিতে পারবো, কেন পারবো না। আমার বাড়ির পাশেই মিষ্টি মরিচের অনেকগুলো গাছ আছে, আপনি যত চান আমি দিতে পারবো। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। আমাদের শহরের বড় বড় হোটেল আর রেস্তোরাঁয় এই মরিচের ব্যাপক চাহিদা আছে, আর সবাই এটা খুব পছন্দ করে। তাহলে বাবু, আপনি আগামীকাল সকালে কষ্ট করে একবার আমার বাড়িতে আসুন, আপনি নিজে চোখে গাছগুলো দেখে নিয়ে যাবেন। বেশ, আমি কাল সকালেই আপনি বাড়ি যাব। আপনার বাগানের সব মিষ্টি মরিচ ভালো দাম দিয়ে একেবারে কিনে নেব। শুনেছ হরিদা, কানাইদার বাড়ির পাশের ভিটেতে নাকি মিষ্টি মরিচ চাষ করেছে? সেটাই তো, গ্রামে সারা ফেলে দিয়েছে। তুই বল, মরিচ আবার মিষ্টি হয় নাকি? এত কথা বলার দরকার কি? সেখানে গিয়ে একটা মরিচ খেয়ে দেখলেই তো হয়। না বলে খাওয়াটা ঠিক হবে না রে পচা, পরের জিনিস বলে কথা। এ কি শুনছি আমি? ভূতের মুখে রাম নাম। ঠিক আছে হরিদা, আমি এনে তোমায় খাওয়াবো একদিন। বাপরে বাপরে বাপ, আপনার বাড়ির উঠোন তো দেখছি মিষ্টি মরিচের এক বিশাল বাগান গড়ে উঠেছে। এত সুন্দর আর পুষ্ট ফলন আমি আগে কোথাও দেখিনি। কানাইবাবু, সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ, আপনি ভালো করে দেখে নিয়ে যান। এত মরিচ একসাথে দেখে তো আমার লোভ হচ্ছে। কানাইকে একটু বুঝিয়ে কম দাম দিলে আমার বেশ মোটা টাকা লাভ হতো। ও কাকু, আমাদের মাঠের সব সবজি বৃষ্টিতে পচে গেছে, আর আমার মাও অনেকদিন ধরে অসুস্থ, এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এই মরিচগুলোই এখন আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। আচ্ছা মা, তোমরা কোনো চিন্তা করো না। আমি এই ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের ন্যায্য দামটাই তোমাদের দেব। এই বলে ব্যবসায়ীর চেলারা মরিচ উঠানো শুরু করে। কেউ ঝুড়ি ভর্তি করে, কেউ বস্তা ভর্তি করে। কাকু, আমাদের ওই কোণের গাছটা ছাড়া বাকি সব গাছের মরিচ আপনারা নিয়ে যান। ওই একটা গাছের মরিচ আমরা নিজেদের খাওয়ার জন্য রেখে দেব। ঠিক আছে মা, আমরা এই গাছটাতে হাত দেব না। বাকি সব মরিচ আজই নিয়ে যাচ্ছি। এই যে কানাই, নাও নাও, মরিচের টাকা নাও। এত টাকা একসাথে? আজ আমি বাজারে গিয়ে কবিতার জন্য ভালো ওষুধ আর পথ্য কিনে আনবো। তা মালা, তোর জন্য বাজার থেকে কি আনবো রে মা? আমার জন্য দামি কোনো জামা কাপড় আনতে হবে না বাবা, তুমি বরং আমার জন্য বাজার থেকে মিষ্টি মরিচ, টুকু মিষ্টি চকোলেট কিনে এনো। তুই আসলে একটা আস্ত পাগলি মেয়ে রে মালা। ওরে বাবা রে বাবা রে বাবা, কানাই বেটার কপাল তো একেবারে খুলে গেল দেখছি। বস্তায় বস্তায় মরিচ বিক্রি করে এতগুলো টাকা হাতিয়ে নিচ্ছে। এটা দেখেই আমার বুড়ো মনেও লোভ জাগছে। আজ রাতে একটা কিছু করতে হবে। হরিদা, একটা মস্ত বড় আর অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আজ কানাইয়ের বাড়িতে, বুঝলে? তুমি কি তার কোনো খবরই রাখোনি? কি এমন অদ্ভুত ঘটনা ঘটেছে রে মদন? আমার তো কানে কিছুই আসলো না। ওই বেটা কানাই মিষ্টি মরিচ চাষ করে বান্ডিল বান্ডিল টাকা কামাই করছি গো। আজও শহরের ব্যবসায়ী নিয়ে মরিচ কিনে নিয়ে গেল। তাতে আমাদের কি হয়েছে রে মদন? গ্রামে এখন যেভাবে খরার বৃষ্টিতে সবজি নষ্ট হচ্ছে, তাতে কানাই সবজি ফলালে তো সবারই লাভ। তার কষ্টের ফসল সে বিক্রি করছে, এতে অবাক হওয়ার কি আছে? আরে হরিদা, তুমি এত সহজে ব্যাপারটা ছেড়ে দিচ্ছ কেন? কানাইয়ের এত বড় উন্নতি কি তুমি সহ্য করতে পারছো? চলো চলো, দুজন মিলে কিছু একটা করি। না রে মদন, কানাই লোকটা বড্ড সহজ সরল আর গরিব। আগে আমি অনেকের কথায় ওনার ক্ষতি করেছি, এখন আমি ওসব পাপ কাজ থেকে সরে এসেছি। হাই হাই হরিদা, এমন কথা বলছো তুমি? আমার মাথা ঠিক আছে না হরিদার? মনে মনে কি বলছিস? যা তো, পারলে চুরি ছেড়ে ভালো পথে আয়, বুঝলি? ইস, আজও দেখছি পানি শুকিয়ে গেছে প্রায়।
যাই একটু জল দিয়ে গামলাটা পূর্ণ করে দিয়ে আসি। এই নাও পদ্মপুরী, তোমার উপর আমি আরো কিছু ঠান্ডা জল ঢেলে দিলাম, এতে তোমার শরীরটা আবার সতেজ হয়ে উঠবে। ধন্যবাদ দয়াশীল মেয়ে। তা আজ বিকেলে হঠাৎ আমার কাছে কি মনে করে এলে? তোমার কি আরো কোনো জাদুকরী সাহায্যের প্রয়োজন আছে? না পরি, তুমি আমাদের মিষ্টি মরিচ দিয়ে যে উপকার করেছো তাতেই আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এবার আমি তোমাকে তোমার নিজের স্থান সেই পুকুরে রেখে আসতে চাই। এ কি মালা, তুমি নিজের জন্য বা তোমার পরিবারের জন্য আমার কাছে আর কোনো ধনসম্পদ বা জাদুকরী বর একটুও চাইবে না? না পরি, তুমি আমাদের যা দিয়েছো সেটাই অনেক বেশি। এবার আমি তোমায় তোমার স্থানে রেখে আসতে চাই। এ কি সর্বনেশে কাণ্ড! কানের মেয়ে ঘরে পদ্মপুরি পালে নাকি? এই জন্যই তো এদের এত উন্নতি। পরি মদনকে তৎক্ষণাৎ দেখে ফেলে এবং তার পদ্মফুল রূপ ধারণ করে। মালাও ততক্ষণে মদন চোরকে দেখে ফেলে। মদন তা লক্ষ্য করে সেখান থেকে সরে যায়। সর্বনাশ, মদন কাকু দেখে ফেলেছে। এখন যে কোনো সময় তোমায় চুরি করতে পারে। তোমায় এখনই দিয়ে আসতে হবে নদীর জলে। না মালা, ও আমার কিছুই করতে পারবে না, বরং ওর লোভের জন্য ওরই ক্ষতি হবে। হাই হাই হাই, পর্দা লাগিয়েছে আর জানলা ভেঙে সেই পদ্মপুরীকে নিয়ে যাব। যেই জানালায় হাত দেয় একটা মস্ত কারেন্টের শক খেয়ে মদন মরিচ খেতে গিয়ে পড়ে। ওরে বাবারে, কোমরের হাড্ডিটা একেবারে ভেঙে গেল রে! কি অলৌকিক কাণ্ড! আমি হার মানবো না, সব মরিচ ক্ষেত গুড়িয়ে দিয়ে যাব। এই যে মদন চোর, তুমি তো আমাদের সব গাছ নষ্ট করছো আর মরিচ নিয়ে যাচ্ছ, কিন্তু চুরির পর আমাদের একটা কামড় দিয়ে দেখবে না আমরা কেমন স্বাদের? ওরে বাবারে, ভূত! কি অদ্ভুত কাণ্ড দেখছি আমি রাত দুপুরে! একটা সামান্য মরিচ মানুষের মতো গড় গড় করে কথা বলছে। হ্যাঁ, আমি হলাম জাদুকরি মরিচ। তুমি যদি আমাকে একটা কামড় দিয়ে খেয়ে নাও তবে তুমি এক নিমেষে এই দেশের রাজা হয়ে যাবে। কি বলছিস? মরিচ খেলে আমি রাজা হয়ে যাব? বাবা বাবা বাবা, কি চমৎকার স্বাদ! কি চারিদিকে সব মরিচ তো দেখি খাঁটি সোনা হয়ে একবারে ঘুর ঘুর করছে। আমি তো রাজা হয়ে গেছি। যাই যাই, আমি রাজা গিয়ে গিন্নিকে বলি, বুঝলে? ও বউ, জলদি ঘরের বাইরে এসে দেখে যাও, তোমার স্বামী আজ তোমার জন্য আস্ত সোনার মরিচ চুরি করে এনেছে। রাত দুপুরে ওভাবে পাগলের মতো চিৎকার করছো কেন শুনি? আর তোমার হাতে ওগুলো তো সাধারণ কাঁচা মরিচ, সোনা কোথায় দেখলে তুমি? এই শোনো, আমাকে একদম পাগল বলবে না, বুঝেছো? আমি হলাম এই দেশের রাজা আর সবচেয়ে বড় ধনী। আমার উপর এখন আর কেউ নেই। ওমা, এ কি সর্বনাশ হলো গো! লোকটা তো কাঁচা মরিচ হাতে নিয়ে সত্যি সত্যি একেবারে পাগল হয়ে গেছে। হায় হায়, শেষ পর্যন্ত আমার কথাই বললো। কি সর্বনাশ হলো রে! কোন পাষণ্ড শত্রু রাতের অন্ধকারে আমাদের এই ভরা গাছগুলো কেটে আমাদের পেটে লাথি মারলো! এই সৃষ্টিকর্তা! ওগো, একটা মরিচও তো গাছে অবশিষ্ট নেই, সব চোরেরা পেরে নিয়ে গেছে। আমাদের লক্ষ্মী গাছগুলোকে এভাবে প্রাণে মেরে গেছে গো। অসুস্থ শরীরের চিকিৎসা কিভাবে করাবো কবিতা? আমি যে আবার পথে বসবো। মা, তোমরা কোনো চিন্তা করো না। তোমার আনা এই পদ্ম ফুলকে আজ নদীর জলে রেখে আসতে যাচ্ছি, আর শেষবারের মতো পদ্মপুরীর কাছে সাহায্য চাইবো।
এসব কি বলছিস মা তুই? সত্যি সত্যি এটা পদ্মপরি? হ্যাঁ কবিতা, আমরা তোমাকে বলিনি। জামা, আর দেরি করিস না, যার স্থান সেখানে তাকে দিয়ে আয়। মালা সেই গামলায় রাখা পদ্মফুলকে নদীর জলে ছেড়ে দেয়। তৎক্ষণাৎ সেই পদ্মফুল আবার পরীতে রূপান্তরিত হয়। মন খারাপ করো না মালা, আমি সব জানি। ওই লোভী মদন চোর এই কাজ করেছে এবং জাদুকরি মরিচের মায়ায় সে এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। চোরের শাস্তি তো হলো পরি, কিন্তু এখন আমাদের কি হবে বলো? আমাদের সব গাছ মরে শেষ, আমরা কিভাবে আবার সংসার চালাবো? শোনো মালা, প্রতিটি গাছই তো মরণশীল। একটা সময় এগুলো এমনিতেও মরে যেত। তোমরা যে গাছটি আলাদা রেখেছিলে ওটি কিন্তু জাদুকরি অমর গাছ। তুমি জলদি বাড়ি যাও, দেখবে ওই গাছটি এখনো অক্ষত আছে। বাকি সব গাছ শেষ হলেও তোমরা ওই একটা গাছ থেকে আবার 1000টা গাছ বানাতে পারবে। সত্যি বলছো পরি? তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। আর একটা কথা শুনে যাও, আজ থেকে তোমার মায়ের অসুখ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। গিয়ে দেখবে তিনি সুস্থ। মালা খুশিতে দৌড়ে বাড়ি ফেরে। গিয়ে দেখে সে একটি মরিচ গাছ থেকে আবারও অনেকগুলো মিষ্টি মরিচ গাছ জন্মেছে, আর থোকায় থোকায় মিষ্টি মরিচ ধরে আছে। পাশে সুস্থ হয়ে কবিতা দাঁড়িয়ে আছে। মালামা, কোথায় ছিলি? আমি যে ভালো হয়ে গেছি, ঠিক মতো হাঁটতে পারছি। আর দেখ, কত মরিচ গাছ হয়েছে আবার। দেখ মা, গাছগুলোতে পাকা কাঁচা কত বড় বড় আর মিষ্টি মরিচ ধরে আছে। পরি বলেছে এটা নাকি অমর গাছ, এটা কোনোদিন মরবে না। তোমরা এই গাছের যত্ন নিও। আর একটা কথা, বিপদে কখনো ধৈর্য হারিও না। হ্যাঁ, তুই ছোট হলে কি হবে, তোর কাছ থেকে অনেক কিছু শিখেছি। থাক, আর এসব বলতে হবে না। ওমা, মিষ্টি মরিচ দিয়ে আচার করে দাও না। আহা, মিষ্টি মরিচের আচার শুনলেই জিভে জল এসে পড়ে। হ্যাঁ রে মা, নিশ্চয়ই বানাবো। এই মিষ্টি মরিচের সুগন্ধি আচার আজ এমন করে বানাবো যে সবাই একেবারে আঙুল চেটে পুটে খাবে। এত মরিচ এনেছো কেন বাবা? আমার মেয়ে মিষ্টি মরিচের আচার খেতে চেয়েছে বলে কথা।